হ্যাঁ, কেস ফ্যাটালিটি রেট, এনিওয়ান, কেস ফ্যাটালিটি রেট মানে কি? শতভাগ মৃত্যু মানে ডেথ হবে। কেস ফ্যাটালিটি মানে যতজন এফেক্টেড হইলো এর মধ্যে কতজন মারা গেল। হ্যাঁ, তার মানে কোনো ডিজিজের যদি কেস ফ্যাটালিটি রেট 100% হয়, তার মানে হচ্ছে 100 জনের হইলে 100 জনই আক্রান্ত হইলে 100 জনই মারা যাবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় র্যাবিসের মর্টালিটি রেট কি, আনসার হবে কি? বলো। 100%। 100%। 100%। 100%, তার মানে কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 100% র্যাবিস। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো টিটানাস। টিটানাস কি ধরনের ডিজিজ? এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি কি ধরনের ব্যাকটেরিয়া? এটা একটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, তাই না? এই স্পোর গুলা কোথায় থাকে? স্পোর গুলা থাকে হচ্ছে মাটিতে। তার মানে যখন হচ্ছে আমাদের কোনো ইনজুরি হয়, কেটে যায়, তখন কি হয়? সেই স্পোর গুলা আমাদের বডিতে চলে আসে। ঠিক আছে। এবং এই স্পোর গুলা হচ্ছে অ্যানারোবিক এনভায়রনমেন্ট, মানে যদি অক্সিজেনের অভাব থাকে ওই ধরনের সিচুয়েশনে স্পোর গুলা গ্রো করে। এখন ধরো তোমার কোনো ব্লাড ভেসেল কেটে গেলো, ইনজুরি হলে, অ্যাক্সিডেন্ট হলে, তাহলে ওই জায়গায় ব্লাড ভেসেল রাপচার হবে না? রাপচার হলে কি ওই জায়গায় অ্যানারোবিক এনভায়রনমেন্ট হবে, মানে ওই জায়গায় ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লো কমে যাবে মানে কি? অক্সিজেন কমে যাবে, তার মানে ওই জায়গায় ওই স্পোর গুলা গ্রো করবে, সেখান থেকে ব্যাকটেরিয়া হবে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করবে এবং ব্যাকটেরিয়া একটা টক্সিন রিলিজ করে। জিজ্ঞেস করে ক্লস্ট্রিডিয়ামে যে টক্সিন দিয়ে, সেই টক্সিনটার নাম কি বলতে পারবা? টিটানোস্প্যাজমিন। টিটানোস্প্যাজমিন। টিটানোস্প্যাজমিন, হ্যাঁ। এবং এটা কিন্তু একটা নিউরোটক্সিন। এটা কি করে? আমাদের যে নিউরো ট্রান্সমিটার আছে, সেই নিউরো ট্রান্সমিটারকে সে কাজ করতে দেয় না। কোন নিউরো ট্রান্সমিটার? ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। আমাদের বডিতে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার কি আছে? গাবা। এই গাবা নিউরো ট্রান্সমিটারকে সে ব্লক করে দেয়। তার মানে সারাক্ষণ কি থাকবে? এক্সাইটেশন থাকবে। যার জন্য যদি কোনো স্টিমুলেশন আসে, মনে করো লাইট, নয়েজ, এই ধরনের এক্সপোজারে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এবং তখন কি হবে? ওই যে রুগী, তার প্রচন্ড স্প্যাজম হবে, মাসেল স্প্যাজম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাখ্যা। এই জন্য টিটেনাসের রুগীগুলা কোন ধরনের রুমে ছিল জিজ্ঞেস করে, বলো তো? কোন ধরনের রুমে ছিল টিটেনাসের রুগীগুলা? স্যার অন্ধকার রুমে। হ্যাঁ, ডার্ক আলো। হোয়াইট রুমে হ্যাঁ। ছিল। কেন? কারণ আলোতে বা ক্রাউডের সংস্পর্শে কি হয়? ওই এক্সাইটেশন বেড়ে যায়। এক্সাইটেশন বেড়ে গেলে তখন তার নার্ভ, মানে মাসেল স্পাজম বেড়ে যায়, যার জন্য তার খুব কষ্ট হয়। তো টিটানাসে কি কি ফিচার হয়? একটা ছিল তোমার ট্রিসমাস, মনে আছে? ট্রিসমাস। আর একটা ছিল লকজো। লকজো মানে সে সে মুখটা ওপেন করতে পারবে না। হুম। আর আরেকটা ছিল হচ্ছে ওপিস্থটন। ওপিস্থটনাস মানে কি? মানে আমাদের ব্যাকের যে এক্সটেন্সর মাসেল গুলা আছে, সেই মাসেল গুলা কি হবে? সেই মাসেল গুলা সেই মাসেল গুলো এরকম বেঁকে যাবে। হ্যাঁ, বেঁকে যাবে, যার জন্য শেপটা অনেকটা কি ইসের মতো হয়ে যায়, ধনুকের মতো হয়ে যায়। এই জন্য টিটেনাসের একটা বাংলা নাম কি? ধনুষ্টঙ্কার। বাংলা কি বলে? ধনুষ্টঙ্কার, হ্যাঁ। ধনুষ্টঙ্কা। হুম। আচ্ছা, টিটেনাসের প্রিভেনশন পড়বা, কিভাবে প্রিভেনশন করি আমরা? টিটেনাস টক্সয়েড দিই, ডোজটা পড়বা। ইপিআই শিডিউলে কিভাবে দেই, রিপ্রোডাক্টিভ পিরিয়ডে কিভাবে দেই, হ্যাঁ। এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়া ইয়া সম্বন্ধে টুকটাক বললাম আর কি। পারা যাবে, ডে ভিজিট পারা যাবে। হুম। ইনশাআল্লাহ। ওকে। স্যার দাসের কান্দির এইটা ও, ওয়াটার সরি সরি সুয়েজ। সরি সরি সরি, ভুলেই গেছি আমি, ভুলেই গেছি। সরি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাই না? সিওয়েজ, তার মানে তোমাকে প্রশ্ন করা হবে সিওয়েজ মানে কি বলতো? সিওয়েজ মানে কি বলতো, এনিওয়ান? বর্জ্য। ও বাবা, এত কঠিন বাংলা বললে তো হবে না, মেডিকেলের বইয়ের ভাষায় বলো। সিওয়েজ, ড্রেনেজ। ওয়েস্ট ওয়াটার এক্সক্রিটা, তাই না? আর সালেজ কোনটা? ওয়েস্ট ওয়াটার মাইনাস এক্সক্রিটা। আর স্লাজ হচ্ছে যে ব্ল্যাক থিক মাস যেটা সাসপেন্ডেড থাকে, সেটাকে বলা হচ্ছে স্লাজ। তার মানে আমাদের যেই সিওয়ারেজ সিস্টেম আছে, সিওয়ারেজ সিস্টেম মানে সবকিছু, এই তোমার সিওয়েজ, সালেজ, স্লাজ এবং পাইপ চ্যানেল, সবগুলাকে একসাথে বলা হচ্ছে সিওয়ারেজ সিস্টেম। তাহলে শব্দগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে কি?
সিওয়ার মানে হচ্ছে পাইপ চ্যানেল, যেটা মানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড এই সিওয়ারেজ সিস্টেমের যে পাইপ চ্যানেলগুলো সেটাকে বলে সিওয়ার। আর সিওয়েজ মানে হচ্ছে ওয়েস্ট ওয়াটার প্লাস এক্সক্রিটা, দুইটা। ওয়েস্ট ওয়াটার থেকে এক্সক্রিটাকে মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে সালেজ, আর স্লাজ হচ্ছে ব্ল্যাক থিস সাসপেন্ডেড মাস, তাই না? আর এই সিওয়েজটাকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, হ্যাঁ, ট্রিটমেন্ট করার পরে ফাইনালি যে প্রোডাক্টটা থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় ইফ্লুয়েন্ট। তাহলে এই শব্দগুলা তোমাকে পারতে হবে কিন্তু, বুঝছো? ওকে, স্যার লাস্টে শব্দটা আরেকবার বলবেন? ইফ্লুয়েন্ট, ইফ্লুয়েন্ট EFFLUENT। মানে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের মধ্যে দিয়ে ফাইনালি এই ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট করার পরে যেটা হয় সেটাকে বলা হয় ইফ্লুয়েন্ট। এবং এই ইফ্লুয়েন্ট আমরা কি কাজে ইউজ করি? ইফ্লুয়েন্ট আমরা ইউজ করি হচ্ছে আহ তোমার ইরিগেশন পারপাসে, হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের গ্রুপে একটা ছবি দিছিলাম, ছবিটা কি দেখছিলা? হুম জি স্যার, দেখেছি। হুম একটা ওই যে তোমার, আমি শেয়ার দিতে পারতেছি না। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ভায়া ডায়াগ্রাম। এই যে দেখো, এটা এটা জাস্ট একটু দেখে নাও, হ্যাঁ। র সিওয়েজ মানে আমাদের যে সিওয়ারেজ সিস্টেমের যে ইয়েটা আছে, র সিওয়েজ প্রোডাক্টটা এটা আসে, হ্যাঁ। আসার পরে ফার্স্টে কি করা হয়? প্রথমে একটা স্ক্রিনিং চেম্বার থাকে, এটাকে বলা হয় বার স্ক্রিনিং চেম্বার, হ্যাঁ। কারণ ওইটার মধ্যে কি থাকে, ওই প্লাস্টিক এরিয়াও থাকতে পারে, হ্যাঁ, অনেক কিছু থাকে। তো ওইটা ওখানে কি করে, র সিওজটাকে এখানে স্ক্রিনিং করে আলাদা করা হয়। তারপর ওইটা একটা কালেকশন ট্যাঙ্কে আসে, তারপরে কিসে আসে, প্রাইমারি সেটিং ট্যাঙ্কে যায়। ওখান থেকে আরেকটা চেম্বারে নেয়, ওখানে এরিয়েশন করে। এরিয়েশন মানে ওখানে বাতাস দেয়। তোমাদের মনে আছে কিনা, উনি কিন্তু বলছিল সবগুলো স্টেপ আমাদের দেখেছিলেন। তাহলে এটা হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ওখান থেকে এরিয়েশন করে তারপরে কোথায় নিয়ে যায়, সেকেন্ডারি সেটিং ট্যাঙ্ক। ওখানে কি করা হয়, ক্লোরিনেশন করা হয়। হুম মানে ওখানে ক্লোরিন মিক্স করা হয়, ঠিক আছে। তারপরে ফিল্টারে নেওয়া হয়, দেন ওইটাকে তোমার ট্রিট করে ফাইনালি যে ওয়াটার তৈরি হয়, এই যে আমি যেটা বলছিলাম, এটা কিন্তু ইফ্লুয়েন্ট, এটা হচ্ছে ইফ্লুয়েন্ট, হ্যাঁ। এই ইফ্লুয়েন্টটা কিসে ইউজ করে? ইফ্লুয়েন্টটা কিন্তু তোমার এই ইরিগেশন পারপাসে ইউজ করে, মানে জমিতে সেচ দেওয়ার জন্য এই পানিটা ইউজ করে। আর যেই ওয়েস্টটা থাকলো ওইটা তোমার, ওখানে আমরা দেখছিলাম যে ইনসিনারেশন করে, তাই না? মনে আছে? ইনসিনারেশন করে ফাইনালি কিন্তু ওই যে ক্লিংকার্স তৈরি করে, তাই না? ওরা কিন্তু বলছিল সেই ক্লিংকার্স গুলা হচ্ছে সিমেন্ট কোম্পানি ওরা এসে নিয়ে যায়। যে স্লাজ যেটা থাকে, এই যে একটা তো ওয়াটারটাকে ট্রিট করে ফাইনালি কি হয়, ইফ্লুয়েন্ট। আর বাকি যে স্লাজটা থাকে ওইটা হচ্ছে ক্লিংকার্সে কনভার্ট, এবং ওইটা হচ্ছে সিমেন্ট কোম্পানি ওরা নিয়ে যায় আসা। বলছিল, তোমাদের কিছুই মনে নেই। যাই হোক, একটু এটলিস্ট দেখবা আর কি, হ্যাঁ। তাহলে দাসের কান্ট্রি সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সম্বন্ধে বলি, হ্যাঁ। বলো তো, একজন একটু সামারি করো তো, দাসের কান্ট্রিতে আমরা কিভাবে সিওয়েজ ট্রিটমেন্টটা করি। হুম কথা বলতে হবে তো, একজন একটু সামারি করো না, যা বুঝছো। না, কালকে পরীক্ষা, আজকের বকাঝকা করার টাইম নাই আমার। আচ্ছা, দেখো কিছু বেসিক জিনিস, হ্যাঁ। এগুলা সারা বছরই পড়াইছি আমি। এজেন্ট কাকে বলে, ক্যারিয়ার কাকে বলে? ক্যারিয়ার মানে কি, এনি পার্সন অর এনিমেল যার মধ্যে একটা জীবাণু আছে কিন্তু কোনো সাইন সিমটমস নাই, আবার সে এটা ছড়াচ্ছে, দিস ইজ ক্যারিয়ার। কেস মানে কি, যে ডিজিজ পার্সন। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, কেস না ক্যারিয়ার, কে বেশি ডেঞ্জারাস, বলতে পারবা? স্যার ক্যারিয়ার বেশি ডেঞ্জারাস, কেন কারণ এটা ডেঞ্জারাস? তো কারণ তার কোনো সাইন সায়েন্স সিমটম সেন্টার। নাই, তাকে বোঝা যাচ্ছে না, আবার সে ডিজিজটা ট্রান্সমিট করতেছে। ক্যারিয়ারের ক্লাসিফিকেশন পড়বা, হ্যাঁ। ইনকিউবেশন পিরিয়ড মানে কি, একটা জীবাণু ঢোকার পরে সাইন সিমটমস আসার আগ পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। ওই সময় কিন্তু কোনো সাইন সিমটমস থাকবে না, ওই সময় তুমি তাকে আইডেন্টিফাই করতে পারবা না।
বাট ওই সময় কিন্তু সে ছড়াইতে পারে, এটাকে বলা হয় ইনকিউবেটরি ক্যারিয়ার। ক্যারিয়ারের ক্লাসিফিকেশন কিন্তু ছিল। হেলথের ডেফিনেশন পারতে হবে, ডাইমেনশন, মেজর ডাইমেনশন, মাইনর ডাইমেনশন। হ্যাঁ, আচ্ছা, ম্যালেরিয়াটা একটু পড়িও, ম্যালেরিয়া লাইফ সাইকেলটা একটু পড়িও। হোস্ট কয় ধরনের আছে? ডেফিনেটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। ডেফিনেটিভ হোস্ট মানে যার মধ্যে কি হয়, জীবাণুর সেক্সুয়াল সাইকেলটা হয়, Sexual side. ডেফিনেটিভ হোস্ট। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি ম্যালেরিয়ার বেলায় ডেফিনেটিভ হোস্ট কে বলো? Female Anopheles mosquito. হ্যাঁ, কেন? কারণ সেক্সুয়াল সাইকেলটা অ্যানোফিলিস মস্কিটোতে হচ্ছে, আর হিউম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট। Intermediate host. ঠিক আছে। আচ্ছা, এই যে এই প্রশ্নটা করে যে ম্যালেরিয়ার লাইফ সাইকেল কন্টিনিউ করার জন্য কোন দুইটা স্টেজ মশা থেকে মানুষে আসতে হবে, বলতে পারবা? Sporozoite রয়েছে না না, স্যার। গ্যামেটোসাইট, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। এই গ্যামেট গুলা যদি ম্যালেরিয়া থেকে মানুষের বডিতে না আসে, তাহলে এই সাইকেল ফার্দার কন্টিনিউ করবে না। ঠিক আছে, সরি উল্টা বলছি, মানুষ থেকে মস্কুইটোতে যদি না আসে, হ্যাঁ, কারণ এই মেল গ্যামেট ফিমেল গ্যামেটটা কোথায় যাবে? মস্কুইটোতে যাবে, এবং ওখান থেকে জাইগোট তৈরি হবে, উকিনেট, উসিস্ট, উসিস্ট রাপচার হয়ে ফাইনালি তৈরি হবে স্পোরোজয়েট। লাইফ সাইকেলটা আমি একটা ছবি দেখাইছিলাম তো। আচ্ছা, মামস, মামসের আরেকটা নাম কি বলতো? প্যারোটাইটিস। কারণ মামস হলে কোন গ্ল্যান্ড ইনভলভ হয়? প্যারোটিড গ্ল্যান্ড ইনভলভ। প্যারোটিড গ্ল্যান্ড ছাড়া আর কোথায় মামস হতে পারে? Sublingual submandibular gland. হ্যাঁ, এগুলো স্যালাইভারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ড হতে পারে। এছাড়া হচ্ছে প্যানক্রিয়াসে হতে পারে। প্যানক্রিয়াসে যদি হয় তাহলে পেশেন্টের ডায়াবেটিস হবে। ঠিক আছে। আর কি হতে পারে? টেস্টিস ইনভলভ করতে পারে। টেস্টিস ইনভলভ হলে কি হয়? অর্কাইটিস হয়, এবং অর্কাইটিস হলে স্যার অর্কাইটিস হবে। প্রেশার ইনফ্লামেশন নেক্রোসিস অফ দ্য হয়ে টেস্টিস। স্টেরিলিটি ডেভেলপ করবে। যদি টেস্টিসে ইনফ্লামেশন হয়, ওই জায়গায় ফ্লুইড জমবে, ইনফ্লামেটরি সেল গুলো আসবে, এবং সেটা কি করবে? সেটা হচ্ছে ওই টেস্টিসটাকে প্রেশার নেক্রোসিস নেক্রোসিস করে করবে, দেবে। এবং তখন টেস্টিসটা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য মামস যদি হয়, আমরা কি করি? অবশ্যই টেস্টিস এক্সামিন করি, কারণ মামস ক্যান লিড টু অর্কাইটিস ফলোড বাই স্টেরিলিটি, এবং স্টেরিলিটি যদি হয়ে যায় তাহলে কিন্তু তার লাইফ শেষ, বাচ্চাটার লাইফ শেষ। ঠিক আছে। এসটিডি পড়বা, এসটিডি ক্লাসিফিকেশন একটু পড়বা। হ্যাঁ, এসটিডির মধ্যে কি কি আছে? যেমন এইচআইভি আছে, তারপর সিফিলিস আছে, গনোরিয়া আছে, তাই না? ওকে। আচ্ছা, এখন যেহেতু এই ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে, হ্যাঁ, রেমাল সম্বন্ধে একটু পড়বা কিন্তু, যে ম্যানমেড ডিজাস্টার কি আছে, তারপর ন্যাচারাল ডিজাস্টার কি আছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ডিজাস্টারের পার্থক্য মাস্ট মাস্ট। আচ্ছা, বলো তো অ্যাক্সিডেন্ট আর ইনজুরির মধ্যে পার্থক্য কি? বলো তো, এটা বলো, অ্যাক্সিডেন্ট থেকে কি ডিজাস্টার হতে পারে, নাকি ডিজাস্টার থেকে অ্যাক্সিডেন্ট হবে? স্যার অ্যাক্সিডেন্ট থেকে ডিজাস্টার হতে পারে। হতে পারে। আর ডিজাস্টার থেকে হবে? অ্যাক্সিডেন্ট হতে পারে না, কারণ ওটা তো হবে। আউটসাইডার হেল্প লেগেই যাবে। তোমার মাথা, ডিজাস্টার হলে অ্যাক্সিডেন্ট হবেই, স্যার একটু ডিজাস্টার হইলে অ্যাক্সিডেন্ট হবেই। বুঝছো কথাটা? যদি কোথাও ডিজাস্টার হয়, ওইটার মধ্যে অ্যাক্সিডেন্ট থাকবেই। হ্যাঁ, ডিজাস্টারই অ্যাক্সিডেন্ট, কিন্তু সব অ্যাক্সিডেন্ট ডিজাস্টার না। ভালো কথা বলছে। কি জানি, সকল ক্ষারকই ক্ষার, সকল ক্ষারই ক্ষারক নয়, এই ধরনের একটা কথা বলছিলাম না আমরা। দেখো, তুমি ওই যে গাজার কথা চিন্তা করো, গাজায় যেটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, তাই না? বোম টোম পড়ে কি হচ্ছে, বাড়ি ঘরই হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে কারো হাত ইয়ে হয়ে যাচ্ছে, পা হয়ে যাচ্ছে, ইনজুর্ড হচ্ছে না? তার মানে ডিজাস্টার মানে কি, অনেক বড় পরিসরে। ওইটার মধ্যে কি হবে? অ্যাক্সিডেন্ট অবশ্যই থাকবে, ইনজুরি অবশ্যই থাকবে। কিন্তু অ্যাক্সিডেন্ট মে লিড টু ডিজাস্টার কখন? যদি এটা লোকালি ম্যানেজ না করা যায়, আউটসাইড থেকে হেল্প তৈরি হয়, লাগে, তখন সেটা ডিজাস্টারে কনভার্ট হয়ে যায়। আর ডিজাস্টার যদি হয়, সেটা মানে একটা অনেক বড় পরিসর। জিনিসটা আমি কিভাবে বোঝাই তোমাকে? যেমন আহ আহ উম, কিভাবে বোঝাই সহজ করে? আচ্ছা, সকল অ্যাপ্রন পরা স্টুডেন্টই কি, সকল অ্যাপ্রন পরা স্টুডেন্টই আনোয়ার খানের স্টুডেন্ট নয়, তাই না?
আবার সব AKMC 13 আনোয়ার খান স্টুডেন্ট, তাই না? বেশি জটিল এক্সাম্পল হয়ে গেল, তাই না? থাক, বোঝা বোঝা গেছে তো? জি বুঝতে স্যার। পারছো তো যে ডিজাস্টার হলে এখানে জি কি হবে? স্যার। অ্যাক্সিডেন্ট থাকবেই। জি এটা স্যার। হচ্ছে আচ্ছা। প্রাইমারি হেলথ কেয়ার পড়তে হবে, প্রাইমারি হেলথ কেয়ার না পারলে হবে না। প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন পড়বা, হ্যাঁ, একটু সুন্দর করে পড়তে হবে, কারণ অনেক এক্সামিনার জিজ্ঞেস করে। ডেফিনেশন সুন্দর সুন্দর করে শুরু করবা। কিভাবে শুরু করবা বলো দেখি? এসেনশিয়াল হেলথ কেয়ার বেসড অন হেলথ কেয়ার প্র্যাকটিক্যাল। বেসড অন সাইন্টিফিক্যালি সাউন্ড, তাই না? সোশ্যালি অ্যাকসেপ্টেড, এই ধরনের সুন্দর করে শুরু করবে। কয়টা এলিমেন্টস আছে? 8টা এলিমেন্ট। এখন কিন্তু আরো 2টা এলিমেন্টস অ্যাড হয়েছে। কি 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 এলিমেন্টস? ডেন্টাল হেলথ, আর একটা কি? মেন্টাল হেলথ। ডেন্টাল হেলথ আর মেন্টাল হেলথ, এই 2টা এলিমেন্টস কাদের জন্য? ডেভেলপিং কান্ট্রি গুলার জন্য। ঠিক আছে? প্রিন্সিপাল কয়টা? 4টা। সুন্দর করে বলবা, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হেলথ সার্ভিসেস, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, তাই না? ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, আর একটা কি? অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির উদাহরণ কিভাবে দিবা বলো দেখি? স্যার ডায়রিয়া হলে ওআরএস অ্যাভেলেবেল না থাকলে আমরা ঘরে বানাতে হ্যাঁ, পারি। আবার এই যে এখন ওআরএস বললে হবে ডিজাস্টার না, চলতেছে আমরা। ওআরএস ছাড়া কি আর কোনো এক্সাম্পল নাই? চিন্তা করো। স্যার এই যে এখন ডিজাস্টার চলতেছে, মোটর ভেহিকেল গুলা সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে না, তখন আমরা নৌকা ব্যবহার করাবো ওই হ্যাঁ, ক্ষেত্রে। রাইট, এইরকম চিন্তা ভাবনা করে দুই একটা বলে দেব। আচ্ছা, এমডিজির সাথে প্রাইমারি হেলথ কেয়ারের পার্থক্য কি কেউ বলতে পারবা? ডিফারেন্স বিটুইন এমডিজি এন্ড প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার ছিল অনলি হেলথ ফোকাস, আর এমডিজি হচ্ছে হেলথ এন্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ফোকাস। কারণ শুরুর দিকে চিন্তা করছে শুধু হেলথ নিয়ে, কিন্তু পরে দেখছে যে আমি যদি একটা মানুষের সোশ্যাল এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে অটোমেটিকলি তার হেলথের ইমপ্রুভমেন্ট হবে, তাই না? ধরো তোমার টাকা পয়সা আছে, তোমার থাকার টেনশন নাই, ঘুমানোর টেনশন নাই, খাওয়া দাওয়ার টেনশন নাই, হ্যাঁ, চাকরি বাকরির টেনশন নাই, তোমার এমনিতেই হেলথ ভালো থাকবে, তাই না? তার মানে এমডিজিতে কি করা হয়েছে? অনেক ব্রডলি চিন্তা করা হয়েছে। আর এসডিজি হচ্ছে আরো এক্সটেন্সিভ পরিসরে চিন্তা ভাবনা করেছে। এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। কয়টা গোল, কয়টা টার্গেট জানতে হবে। এমডিজির কয়টা গোল? 8টা গোল, তাই না? এর মধ্যে হেলথ রিলেটেড 18টা কয়টা? টার্গেট, হ্যাঁ, এমডিজির 8টা গোল, 18টা টার্গেট, হ্যাঁ, 4, এইচডিজি 5, 6 17টা গোল, হচ্ছে 2 হেলথ রিলেটেড। কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপটিভ, কন্ট্রাসেপশন হচ্ছে প্রসেস, আর কন্ট্রাসেপটিভস হচ্ছে যেই ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে আমরা কন্ট্রাসেপশন করে থাকি, সেগুলোকে বলা হয় কন্ট্রাসেপটিভস। ঠিক আছে? এমসিএস সার্ভিস কেন ইম্পর্টেন্ট? এগুলো বক্স কোয়েশ্চেন, এগুলো আর বলার কিছু নাই, হ্যাঁ। আইএমআর, এমএমআর খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডেমোগ্রাফি পড়বা, এইচ পিরামিড পড়বা, বাংলাদেশ কোন সাইকেলে আছে, ডেমোগ্রাফি সাইকেল, এগুলো পড়বা, সেন্সাস কয় ধরনের, নিউমোকোনিউসিস, এগুলা সব বক্স কোয়েশ্চেন, হ্যাঁ। আচ্ছা, রিহ্যাবিলিটেশন কয় ধরনের আছে? মেডিকেল, ভোকেশনাল, সোশ্যাল, সাইকোসোশিয়াল, তাই না? ভোকেশনাল। আইসোলেশন কোয়ারেন্টাইন বলো, আইসোলেশন কোয়ারেন্টাইন এটা পারতে হবে। এনিওয়ান? স্যার আইসোলেশন হচ্ছে অসুস্থ ব্যক্তির যেন স্প্রেড না করে ডিজিজ, ওই জন্য আমরা তাকে বলো, রেস্ট্রিকশন দিব। প্রজ্ঞা সাহা বলো, প্রজ্ঞা বলো। স্যার কোনো সুস্থ ব্যক্তিকে অসুস্থ, স্যার কোনো বুঝছো অবস্থা? আইসোলেশন না পারলে শেষ, জীবনটাই বৃথা। খেয়াল করো, আমার কথা শোনো, ভালো করে শোনো, সারা জীবনের জন্য মনে থাকবে। দেখো, আইসোলেশন মানে, আইসোলেশন মানে, আমার কথা শোনো প্লিজ। আইসোলেশন মানে সিক পার্সনকে হেলদি পার্সন থেকে আলাদা করে রাখা, সোজা কথায়। সিক পার্সনকে হেলদি পার্সন থেকে আলাদা করে রাখা কতদিন? আপ টু হাইয়েস্ট পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, মানে প্রত্যেকটা ডিজিজের একটা কমিউনিকেবল পিরিয়ড থাকে, মানে এই সার্টেন টাইম পর্যন্ত ডিজিজটা ছড়ায়, হ্যাঁ। আচ্ছা, আমি এক্সাম্পল দিই। মনে করো আমার কোভিড-19 হয়েছে, হ্যাঁ, আমার কোভিড-19 হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। তখন তোমরা কি করলে যে স্যার আপনার কোভিড-19, আপনার এখন আর ক্লাস করাইতে আসা লাগবে না। তার মানে তোমরা আমাকে কি করে ফেললে? আলাদা করে ফেললে। তার মানে আমি সিক পার্সন, তোমরা হেলদি পার্সন। ঠিক আছে? তাহলে তোমাদের থেকে আমাকে আলাদা করে রাখলে কতদিন? যতদিন কোভিড-19 ডিজিজটা ছড়ায়। ধরো প্রত্যেকটা ডিজিজের এরকম কমিউনিকেবল পিরিয়ড আছে। কোভিড-19 এর বেলা ধরো এটা 5 থেকে 7 দিন। তাহলে আমার কোভিড হওয়ার 5 থেকে 7 দিন পর্যন্ত তোমরা আমাকে কি করে রাখলে? আলাদা করে রাখলে। দিস ইজ আইসোলেশন, হ্যাঁ। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোয়ারেন্টাইন কি? জি জি স্যার। স্যার। মনে করো আমি স্যার তোমাদের, মোবিলিটি রেস্ট্রিকশনের হ্যাঁ, ব্যাপারে। মনে করো আমি তোমাদের ক্লাসে আসছি, ক্লাসে আসে আমি এরকম কাশি টাশি দিচ্ছি, আমার একটু গলা ব্যথা আছে, ঠিক আছে, আমি অসুস্থ অবস্থায় তোমাদের ক্লাস নিছি। আচ্ছা, এরপরে আমার কি মনে হইলো যে একটু আমার গলা ব্যথা করতেছে, কাশি আসতেছে, আমি একটু টেস্ট করি। তো আমি ক্লাস নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি মডার্ন থেকে একটা টেস্ট করি। কিসের টেস্ট? কোভিড-19 টেস্ট করি।
টেস্ট করার পরে কি করলাম, দেখলাম যে পজিটিভ, এবং আমি সাথে সাথে আমি কি করলাম, তোমাদের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তোমরা সবাই কোয়ারেন্টাইনে চলে যাও। ঠিক আছে, মানে তোমাদের মোবিলিটি আমি রেস্ট্রিকশন করে দিলাম। দিস ইজ কোয়ারেন্টাইন। কেন কেন কারণ হচ্ছে কারণ হচ্ছে তোমরা আমার এক্সপোজারে ছিল, যেহেতু আমি কোভিড-19 ডিজিজে আক্রান্ত, যেহেতু তোমরা আমার এক্সপোজারে ছিলে, এই জন্য তোমাদের চলাচল রেস্ট্রিকশন করে দিতে হবে। কতদিন? আপ টু হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড। তাহলে কোয়ারেন্টাইনের ডেফিনেশনটা কি, ভালো করে খেয়াল করো। মোবিলিটি রেস্ট্রিকশন অফ অ্যাপারেন্টলি হেলদি লুকিং ইন্ডিভিজুয়াল। দেখো আমি কিন্তু তোমাকে ডিজিজ বলতেছি না, আমি কি বলতেছি, অ্যাপারেন্টলি হেলদি লুকিং। কেন? কারণ তোমাকে দেখতে হেলদি মানুষের মতোই মনে হচ্ছে। তোমার অপরাধটা কি? আমি একটা ইনফেক্টেড পারসন, আমার এক্সপোজারে তুমি ছিলা, এই জন্য তোমার চলাচল রেস্ট্রিকশন করে দিছে। কতদিন? আপ টু হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত। ঠিক আছে, হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড কত? 14 ডেজ। মানে এই নর্মালি ইনকিউবেশন পিরিয়ড এরকম রেঞ্জ থাকে, এটা ডিজিজ ভেদে ভ্যারি করে। কোভিড এর বেলায় সেটা ছিল 4 to 14 ডেজ এরকম। তাহলে হাইয়েস্ট কোনটা? 14 ডেজ। আমি তোমাকে 4 দিন কোয়ারেন্টাইন করলে হবে? হবে না, কারণ এমনও হইতে পারে যে তোমার পঞ্চম দিনে সিমটমস আসতে পারে, ষষ্ঠ দিনে সিমটমস আসতে পারে, পারে না? এই জন্য কতদিন পর্যন্ত ইয়ে করতে হবে? হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত। আচ্ছা, ডিজিজ সাইকেলটা আমরা একটু বলি, মনে আছে তোমার? ডিজিজ সাইকেলের কথাটা একটু স্যার দেখো। ডিজিজ সাইকেল কি ছিল? ইনকিউবেশন পিরিয়ড, তারপরে স্টেজটা ছিল প্রোড্রোমাল ফেজ, তারপরে স্টেজ ছিল ফেস্টিজিয়াম, তারপরে ছিল কনভালিসেন্স, ডিফারবিসেন্স, ডিফেকশন, তাই না? আচ্ছা, এখন কোভিড-19 এর ইনকিউবেশন পিরিয়ড মনে করো 7 থেকে 14 দিন। তাহলে তোমাকে কতদিন কোয়ারেন্টাইন করতে হবে? 14 ডেজ। হ্যাঁ, 14 ডেজ কোয়ারেন্টাইনে রাখার পরও যদি তোমার মধ্যে কোনো সিমটমস না আসে, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে জীবাণুটা ঢুকে নাই, তখন তোমাকে রিলিভ করে দেবে। আর যদি দেখা যায় যে এর মধ্যে তোমার মধ্যে সিমটমস চলে আসতে, তাহলে বুঝতে হবে তুমি তখন ইনকিউবেশন পিরিয়ডে ছিলা। কারণ ইনকিউবেশন পিরিয়ড তো এই যে এইটা ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড শেষ হলে না সিমটমস আসা শুরু হবে, তাই না? বুঝতে পারছো? এই জন্য সিমটম হাইয়েস্ট অ্যাপিয়ার করলেই ইনকিউবেশন। তো ইনকিউবেশন পিরিয়ড শেষ না স্যার? হ্যাঁ সিমটম অ্যাপিয়ার করলেই তো ইনকিউবেশন পিরিয়ড হ্যাঁ, শেষ। রাইট। এখন 14 ডেজ পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড, মানে কোয়ারেন্টাইন করার পরে যদি কোনো সিমটমস না আসে, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে জীবাণুটা ঢুকে নাই, যদিও তুমি এক্সপোজারে ছিলা। তাহলে কোয়ারেন্টাইনের ডেফিনেশনটা খেয়াল করো। Mobility restriction of apparently healthy looking individual who had an exposure to an infected person or to an infective area up to highest incubation period. ওই যে ইতালিয়ান পাসপোর্টধারী, মনে আছে? ইতালিয়ান পাসপোর্টধারীর কথা মনে আছে? জি এয়ারপোর্টে স্যার, আসার পরে মনে যে আছে, চিল্লাপাল্লা কোভিড এর করছিল। টাইমে ইটালি থেকে। জি হ্যাঁ, স্যার। সে অনেক চিল্লাপাল্লা করছিল। সে বলছিল যে আমি ইতালিয়ান পাসপোর্টধারী, আমাদের যাইতে দেন। কিন্তু তারা আটকাইছিল। কেন আটকাইছিল? যে তার দোষটা ছিল সে ইতালি কারণ থেকে। ইটালি ইনফেক্টেড এরিয়া ছিল হ্যাঁ, কারণ তখন। ইতালি হচ্ছে ইনফেক্টেড এরিয়া, তার মানে এমন হইতে পারে ওর মধ্যে ইতালিতে থাকা অবস্থায় কোভিড এর জীবাণু ঢুকছে। এখন ওর কথা হচ্ছে যে স্যার আমার তো কোনো সিমটমস নাই। কেন সিমটমস নাই? কারণ আপনি ইনকিউবেশন পিরিয়ডে আছেন। ইনকিউবেশন পিরিয়ডে কোনো সিমটমস থাকবে? থাকবে না। এই জন্য আপনাকে কোথায় চলে যেতে হবে? কোয়ারেন্টাইনে। কতদিন? 14 ডেজ। কেন 14 ডেজ? কারণ দিস ইজ দ্য হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড। যদি 14 ডেজ ইনকিউবেশন পিরিয়ডে তাকে কোয়ারেন্টাইন করার পরেও যদি তার কোনো সাইন সিমটমস না আসে, তখন সে ইটালিয়ান পাসপোর্টধারীরা তুমি ছেড়ে দিবা। যদিও আপনি ইটালি থেকে আসছেন, বাট আপনার মধ্যে কোনো সিমটমস যেহেতু আসে নাই, তার মানে আপনার মধ্যে জীবাণুটা ঢুকে নাই। ঠিক আছে, আর এখন তুমি মনে করো 7 দিন কোয়ারেন্টাইন করে ছেড়ে দিলাম, দেখা গেল তার 10 নাম্বার দিনে সিমটমস আসছে, তাহলে ওই 7 দিন কোয়ারেন্টাইন করে লাভ আছে? দ্যাটস ওয়াই হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত কি করতে হবে? কোয়ারেন্টাইন করতে হবে। তাহলে কোয়ারেন্টাইন কাকে করা হয়? অ্যাপারেন্টলি হেলদি লুকিং ইন্ডিভিজুয়ালকে। আইসোলেশন কাকে করা হয়? সিক পারসনকে। কতদিন করা হয় আইসোলেশন? আপ টু হাইয়েস্ট পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। কতদিন কোয়ারেন্টাইন করে? আপ টু হাইয়েস্ট পিরিয়ড অফ ইনকিউবেশন পিরিয়ড। ঠিক আছে, দিস সাইকেল ইজ জি স্যার। প্রোড্রোমাল, ফেস্টিজিয়াম, ডিফারবিসেন্স, কনভালিসেন্স, ডিফারবিসেন্স, ডিফেকশন। অনেক সময় প্রশ্ন করে ডিফেকশন না হলে সে কি হবে? ক্যারিয়ার হয়ে যাবে। কারণ ডিফেকশন না হলে সে ক্যারিয়ার কোন হয়ে স্টেজে থেকে থাকবে? যাবে। কনভালিসেন্স পিরিয়ডে থাকবে, তাই না? কনভালিসেন্স পিরিয়ডে থাকা মানে কি, তার মধ্যে জীবাণু আছে, কোনো সাইন সিমটমস নাই, দ্যাট ইজ ক্যারিয়ার। এভাবে বুঝে বুঝে পড়লে কিন্তু সহজ, বুঝছো? আচ্ছা, বায়োস্ট্যাট এপিডেমিওলজি নিয়ে আমি অনেক কথা বলছি, আমি আর বলবো না এই জিনিসগুলো, মোটামুটি আশা করি পারবা।
ওসিপির মেকানিজম পারবো না? ওসিপি কিভাবে কাজ করে বলো দেখি একজন, জি স্যার। এনিওয়ান? ওসিপিতে কি থাকে? হাই লেভেল অফ ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, এবং থ্রু আউট দ্য লেভেল অফ প্রেগনেন্সিতে এই হাই লেভেল অফ ইস্ট্রোজেন থাকার কারণে সেটা কি করে, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে ব্রেইনের যেই হাইপোথ্যালামাস আছে ওটাকে ইনহিবিট করে, ওখান থেকে কোনো জিএনআরএস আসে না। জিএনআরএস কোথায় কাজ করে? তোমার অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে, এবং ওখান থেকে কি করে, অ্যান্টেরিয়র পিটুইটারি, ফলিকল ডেভেলপমেন্ট স্টপ হ্যাঁ করে এফএসএইচ দিবে। এলএস রিলিজ করে। এফএসএইচ এর কাজ হচ্ছে সে ফলিকুলার ম্যাচুরেশন করে, তাহলে কোনো ফলিকুলার ম্যাচুরেশন হবে না। আর এলএইচ এর কাজ হচ্ছে সে কি করে, এলএইচ সার্চ করে ওভুলেশন হইতে সহায়তা, সার্চ। তাহলে আলটিমেটলি ওভুলেশন হবে না। এটা হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। আর প্রজেস্টেরন কি করে, এই সার্ভাইকাল সার্ভাইকাল মিউকোসাল থিকনেস এক্সট্যান্টিভ করে করে। দেয়, যার জন্য স্পার্ম পেনিট্রেট করতে পারে। আইইউসিডি কিভাবে কাজ করে? আইইউসিডি So, 3 টাইপের আইইউসিডি আছে। ফার্স্ট যেটা ওইটা হচ্ছে নন মিডিয়েটেড থাকবে, আর ওইটাতে এরকম বায়োকেমিক্যাল একটা চেঞ্জেস টি হয়। শেপ সাবস্টেন্স ইউটেরাসের মধ্যে বসায় দেওয়া হয়, তাই না? তাহলে এটা যেহেতু ফরেন জি সাবস্টেন্স, স্যার। সে কি করবে, ইউটেরাসে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন করবে, ওই জায়গায় সোয়েলিং হবে, রেডনেস হবে, হ্যাঁ ইনফ্লামেটরি চেঞ্জ হবে, যার জন্য ইউটেরাসের এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এবং ওই অ্যাডভার্স এনভায়রনমেন্টে ওভাম আইসা কি করতে পারবে না, ইমপ্লান্টেশন করতে পারবে না। ঠিক আছে? আরেকটা কি করবে, যদি হরমোন কন্টেনিং সেকেন্ড। আইইউসিডি হয়, সে ওই প্রজেস্টেরন থাকবে, প্রজেস্টেরন কি করবে ওই জায়গায়, সার্ভাইকাল সিক্রেশনটাকে ঠিক করে দেবে স্ক্যান্টিকল, যার জন্য স্পার্ম পেনিট্রেট করতে পারবে। আইইউসিডি কি সবাইকে দেওয়া যায় না? নালিপ্যারাস উইমেনকে কখনো আইসিডি দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ আইসিডি একটা ফরেন সাবস্টেন্স, এই ফরেন সাবস্টেন্স যদি আমি মনে করি ইউটেরাসের মধ্যে বসায় দিলাম, তখন ওই জায়গায় কি হবে, ফরেন রিয়াকশন হয়ে উল্টা আর ওই জায়গায় তোমার একটা ইনফেকশন ঢুকে যেতে পারে। ফরেন রিয়াকশন হয়ে না, মানে যেহেতু ফরেন সাবস্টেন্স আমি দিছি, যার জন্য ওই জায়গায় একটা ইনফেকশন ঢুকে যেতে পারে। আর ইনফেকশন ঢুকলে উল্টা এই ইউটেরাসের তোমার অ্যাডহেশন হয়ে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই জন্য আইসিডি কাদেরকে দিতে হয়, যাদের অ্যাটলিস্ট একটা হেলদি বাচ্চা আছে। কখনোই নালিপ্যারাস উইমেন মানে যার কোনো বাচ্চা নাই, এই ধরনের মহিলাকে কখনোই আইসিডি দেওয়া যায় না, কন্ট্রাইন্ডিকেশন। আইসিডি হলে কি কমপ্লিকেশন হতে পারে, পারফোরেশন হতে পারে, পেইন হতে পারে, ব্লিডিং হতে পারে, ওইটা ডিসপ্লেসড হয়ে যেতে পারে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, ফুড আর নিউট্রিশন থেকে পড়বা, ফুড কি, ডায়েট কি, নিউট্রিয়েন্ট কি, নিউট্রিশন কি। হ্যাঁ, নিউট্রিয়েন্ট কয় ধরনের, ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনগুলা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিন। ভিটামিন, মিনারেলস। ওয়াটার। আচ্ছা আচ্ছা, বলো তো আমাদের গভর্নমেন্টের কি কোনো ম্যাক্রো নিউট্রিয়েন্ট পলিসি আছে কিনা, বলতে পারবা? কোয়েশ্চেনটা বুঝছো? স্যার গোবি এফএফএফ। জি না, এই যে খোলা বাজারে যে ট্রাকে করে, টিসিবি ট্রাকে করে যে বিক্রি করে না, দেখছো না হ্যাঁ রাস্তাঘাটে, চাল ডাল হ্যাঁ। তেল, এগুলা কি, এগুলা ম্যাক্রোনিউট্রিয়েন্ট না মাইক্রোনিউট্রিয়েন্ট? ম্যাক্রো। চাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দেখো ডাল তোমাকে কতভাবে বোকা বানাই। কার্বোহাইড্রেট। তুমি তো খালি চিন্তা করবা হাই হাই ভিটামিন মিনারেলস এগুলা মনে হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আবার কি প্রোগ্রাম? এই যে খোলা বাজারে যে টিসিবি তে যে এরকম তোমার ন্যায্য মূল্যে বিক্রি করতেছে, ওটাই তো গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, যাতে গরিব মানুষকে সে হেল্প করতে পারে। ঠিক আছে, এভাবে তোমাকে প্রশ্ন করো। আর মাইক্রোনিউট্রিয়েন্ট প্রোগ্রাম কি আছে আমাদের, যেমন লবণের সাথে কি মিশায়, এই যে আয়োডিন মিশায়, তাই না? হ্যাঁ, তাই না? এগুলো মিনারেলস। তারপরে আমাদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আছে, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রোগ্রাম। বুঝছো? ম্যারাসমাস কোয়া শের করে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। কোনটাতে কি ডিফিসিয়েন্সি হয়? কোয়া শের করে হয় প্রোটিন ডিফিসিয়েন্সি, আর ম্যারাসমাসে প্রোটিন, হয়, ক্যালোরি। হ্যাঁ ম্যারাসমাসে হয় ক্যালোরি ক্যালোরি। ডিফিসিয়েন্সি। হ্যাঁ, কোনটা কোন বয়সে হয়? ম্যারাসমাস হয় 2 বছরের। হ্যাঁ 3 ইয়ার্স, আর কোয়া শের একটু কম বয়সে হয়, তাই না? প্রোটিন ডিফিসিয়েন্সি হলে কেন ইডিমা হয়, এটা জিজ্ঞেস করে আতিক স্যার, জিজ্ঞেস করে প্রশ্নটা। কারণ প্রোটিন কি করে, প্রোটিন হচ্ছে কলয়েডালি অসমোটিক প্রেসার মেনটেন করে, তাই না? প্রোটিন কি করে, সেটা হচ্ছে, ধরো এটা একটা ব্লাড ভেসেল, তাই না? কি হলো, চলে যাচ্ছে কেন লেখাটা?
মনে করো এই যে একটা ব্লাড ভেসেল, তাই না? আচ্ছা, আমাদের কি থাকে ব্লাড ভেসেলের মধ্যে? প্লাজমা প্রোটিন থাকে, তাই না? এই প্লাজমা প্রোটিন কি করে ফ্লুইডটাকে ধরে রাখে ভেসেলের মধ্যে। কোয়াশার করে কি হয়? এই প্রোটিন ডিফিসিয়েন্সি, প্রোটিন লস হয়। তাহলে প্রোটিন যদি না থাকে তাহলে এই ফ্লুইডটা ধরে রাখতে পারবে? পারবে না। সেই ফ্লুইডটা কি হবে? ভেসেলের বাইরে চলে আসবে। এই যে এক্সট্রা ভেসেলেশন অফ ফ্লুইড, সেটা কি বলা হচ্ছে? ইডিমা। তাহলে ইডিমা কোথায় পাওয়া যায়? কোয়াশার করে পাওয়া যায়। আর মাসে হয় ক্যালোরি ডেফিসিয়েন্সি। ক্যালোরি ডেফিসিয়েন্সির জন্য কি হয়? একদম এক্সেসিভ তোমার ওয়েস্টিং ওয়েস্টিং হয়। ওয়েস্টিং কোনটায় বেশি থাকে? মাসে। কোয়াশার করে ওয়েস্টিং থাকে, তবে এডেমার জন্য সেটা বোঝা যায় না, এই জন্য এটাকে বলা হয় মাস্কিং ইফেক্ট। আচ্ছা, কোয়াশারের বাচ্চা কিন্তু একটু চেহারা ফুলে ফুলে যাবে এডেমার জন্য, তো এটাকে বলা হয় মুন ফেস। আর ওইখানে কি হয়? মাঙ্কি ফেস। তো ওয়াইজ ম্যান লুক বলে। এটার ব্যাখ্যা আমি বুঝি না, তার মানে কি ওয়াইজ ম্যানদের চেহারা মাঙ্কির মতো? হুম? বলো তো এটা কেমন হলো? ওয়াইজ ম্যান লুকিং আবার বলে মাঙ্কি ফেস। আর কোয়াশারের হচ্ছে মুন ফেস। হুম, পড়বা এগুলো। বিএমআই কিভাবে ক্যালকুলেট করি? ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার। নর্মাল লেভেল কত? তোমার বিএমআই কত জিজ্ঞেস করতে পারে। গ্রোথ রেট কিভাবে ক্যালকুলেট করা হয়? সিবিআর মাইনাস সিডিআর বাই 10। এখন কত আছে গ্রোথ রেট? কত হইলে আমরা সেটাকে পপুলেশন এক্সপ্লোশন বলি, বলতে পারবা? স্যার টুর বেশি হলে 2% পপুলেশন বেশি হলে এক্সপ্লোশন সেটাকে বলা বলে। হয় এক্সপ্লোসিভ বাংলাদেশে গ্রোথ রেট। 1.3 আছে আমাদের আর এখনো 1 থেকে 1.3 আছে। 1.5 এরকম। জি ক্রুড কথাটা মানে কি? ক্রুড মানে এখানে নন স্পেসিফিক, যে কোনো ধরনের ডেথ এখানে ইনক্লুড। যখন আমি বলবো ক্রুড ডেথ রেট, বুঝতে হবে তোমাকে এনি টাইপ অফ ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট, ডিউ টু ডিজিজ, হ্যাঁ, সব ধরনের ডেথ, যে কোনো বয়সের ডেথ সব ইনক্লুডেড হবে। আর যখন আমি স্পেসিফিক্যালি বলবো, যখন আমি ধরো আমি বললাম আন্ডার 5 মর্টালিটি রেট, তার মানে কি? যখন আমি বলবো আন্ডার 5 মর্টালিটি রেট মানে কি? মানে 5 বছরের নিচে কয়টা বাচ্চা মারা যাচ্ছে, ওইটাই আমি কাউন্ট করবো, সব কিন্তু আসবে না। আর যখন আমি ক্রুড ডেথ বলবো, সেখানে আন্ডার 5, আন্ডার 10, অ্যাডাল্ট, ওল্ড, ইয়াং সব ধরনের ডেথ আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে ক্রুড আর স্পেসিফিক এর মধ্যে পার্থক্য। তার মানে ক্রুডটা হচ্ছে নন স্পেসিফিক। জিজ্ঞেস করো অনেক সময়। ওকে, আর কি আছে রিলেভেন্ট? অ্যাক্সিডেন্ট ডিজাস্টার ভালো করে পড়বা, যেহেতু এই এখন ঘূর্ণিঝড় চলতেছে, এটা অবশ্যই জিজ্ঞেস করবে। আচ্ছা, এজেন্ট আর রিস্ক ফ্যাক্টরের পার্থক্য বলতে পারবা? হুম, বলো। স্যার এজেন্ট হচ্ছে এই তুমি ছাড়া, কমিউনিকেবল ডিজিজ ইয়া ছাড়া, প্রডিউস স্নিগ্ধা ছাড়া, বাকিরা বলো। বিবেক কুমার সিং বলো দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এজেন্ট এন্ড রিস্ক ফ্যাক্টর? স্যার এজেন্ট কারণে স্যার কমিউনিকেবল ডিজিজ হবে স্যার, রিস্ক ফ্যাক্টর কারণে নন কমিউনিকেবল ডিজিজ হবে। ইয়েস, এজেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর কমিউনিকেবল ডিজিজ, রিস্ক ফ্যাক্টর ইজ ফর নন কমিউনিকেবল ডিজিজ। এইটা একটা পার্থক্য। মেইন পার্থক্য হচ্ছে এজেন্ট ইজ স্পেসিফিক, এজেন্ট হচ্ছে স্পেসিফিক, আর রিস্ক ফ্যাক্টর হচ্ছে নন স্পেসিফিক। এই কথাটার মানে বোঝো? মানে যখন আমি বলবো কোভিড-19, তাহলে কোভিড-19 দিয়ে শুধু কোভিডই হবে, অন্য কোনো ডিজিজ হবে না। কিন্তু কারো যদি ওবেসিটি থাকে, তাহলে তার হাইপার টেনশন হইতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে, তাই না? তাহলে কোনটা নন স্পেসিফিক? রিস্ক ফ্যাক্টর। আর এজেন্ট হচ্ছে স্পেসিফিক। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। আর এজেন্ট অ্যাপ্লিকেবল ফর কমিউনিকেবল ডিজিজ, রিস্ক ফ্যাক্টর অ্যাপ্লিকেবল ফর নন কমিউনিকেবল। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, Yes, এজেন্ট sir. কয় ধরনের? অনেক ধরনের আছে, যেমন বায়োলজিক্যাল এজেন্ট, Biology- সোশ্যাল এজেন্ট, কেমিক্যাল বায়োলজিক্যাল, এজেন্ট। ফিজিক্যাল, কেমিক্যাল, আর রিস্ক ফ্যাক্টর হচ্ছে Mechanical. মডিফায়েবল, নন মডিফায়েবল। নন মডিফাইড। এইভাবে প্রশ্ন করে, এজ এ পাবলিক হেলথ এক্সপার্ট আমরা কোন ধরনের এজেন্ট নিয়ে বেশি কনসার্ন? সেতু বলো তো, কোন ধরনের রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা বেশি কনসার্ন? মডিফায়েবল নাকি নন মডিফায়েবল? স্যার মডিফাইবল। হ্যাঁ, কারণ মডিফাইটা চেঞ্জ করা যায়। একটা মানুষ জি ওবিস স্যার। আছে, তার ওবিসিটি সে ঠিক করতে পারে, কিন্তু এইজ, জেনেটিক প্রিডিসপোজিশন, এগুলো তো চেঞ্জ করার কোনো ওয়ে নাই, তাই না? চেঞ্জ করা যায় না, যার কারণে স্যার মডিফাইবলটা হচ্ছে বেশি। রাইট। আচ্ছা, আতিক স্যারের প্রশ্ন, একটা ডিজিজের নাম বলো যেটা ভেক্টর বন্ড জোনোটিক। ভেক্টর বন্ড জোনোটিক ডিজিজ। প্লেগ। প্লেগ Nth হচ্ছে plague। ভেক্টর বন্ড জোনোটিক। ঠিক আছে, কেন? জি এটা স্যার। প্রাইমারিলি কার অসুখ? প্রাইমারিলি এটা র্যাটের অসুখ। র্যাট, ইঁদুর, ইঁদুরের র্যাট। ইঁদুরকে কামড়ায় কে? র্যাট ফ্লি। ঠিক আছে, এই র্যাট ফ্লির গলার মধ্যে যখন এই প্লেগ ব্যাসিলাই বা ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া
মাল্টিপ্লাই করে ব্লক করে যায়, তখন সেই র্যাট ফ্লি মানুষকে কামড় দেয়। তাহলে দেখো ইঁদুর থেকে র্যাট ফ্লি হয়ে মানুষে আসে। তাহলে প্রাইমারি হোস্টকে রেট, সেকেন্ডারি হোস্টকে হিউম্যান, তাই না? তাহলে অ্যানিমেল থেকে হিউম্যানে আসছে, তার মানে এটা একটা জুনোটিক ডিজিজ। কিসের মাধ্যমে আসছে? রেট ফ্লির মাধ্যমে আসছে, তার মানে এটা একটা ভেক্টর বর্ন ডিজিজ। দিস ইজ এন এক্সাম্পল অফ ভেক্টর বর্ন জুনোটিক ডিজিজ। আর যদি বলে খালি জুনোটিক ডিজিজ, তখন তুমি র্যাবিস, ব্রুসেলোসিস, অ্যানথ্রাক্স ওগুলা বলবা। আর যদি বলে ভেক্টর বর্ন জুনোটিক ডিজিজ, তখন তুমি প্লেগের কথা বলবা। হ্যাঁ, ঠিক আছে। লেভেল অফ প্রিভেনশন, এটা না পারলে ফেল হবে। কয় ধরনের আছে? প্রিমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ভেরি ইম্পর্টেন্ট। প্রিমর্ডিয়াল মানে যারা সম্পূর্ণ সুস্থ আছে তাদের জন্য প্রিমর্ডিয়াল প্রিভেনশন। ভালো করে খেয়াল করুন, যারা সম্পূর্ণ সুস্থ আছে ওদের জন্য প্রিমর্ডিয়াল প্রিভেনশন। কেন? যাতে তাদের মধ্যে কোনো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ না করে। তার মানে প্রিমর্ডিয়াল প্রিভেনশন কখন থেকে শুরু করতে হবে? যখন একটা ছোট বাচ্চারই আর্লি ফেজ থেকে শেখাইতে হবে যে তোমার মোটা হওয়া যাবে না, এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। দিস ইজ প্রিমর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন কাদের? যাদের অলরেডি রিস্ক ফ্যাক্টর চলে আসছে। মনে করো একটা বাচ্চা ছোটবেলা থেকে খাওয়া দাওয়া বেশি করে, এখন অ্যাডাল্ট এজে তার কি হয়ে গেছে? ওবিসিটি ডেভেলপ করে গেছে। তার জন্য হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। কেন? যাতে তার এই ওবিসিটি থেকে হাইপারটেনশন, ডায়াবেটিস এই ধরনের কোনো ডিজিজ ডেভেলপ না করে। সেকেন্ডারি প্রিভেনশন কাদের জন্য? যাদের অলরেডি ডিজিজ হয়ে গেছে। দেখো, প্রথমে কোনো রিস্ক ফ্যাক্টরই ছিল না, তারপরে রিস্ক ফ্যাক্টর আসলো, তারপরে রিস্ক ফ্যাক্টর থেকে তার ডিজিজ চলে আসলো। তাহলে সেকেন্ডারি প্রিভেনশন কাদের জন্য? যাদের অলরেডি ডিজিজ হয়ে গেছে। মনে করো একটা মানুষের ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে তার জন্য কি সেকেন্ডারি প্রিভেনশন। আচ্ছা, টারশিয়ারি প্রিভেনশন কার? যার ডিজিজ হয়ে কমপ্লিকেশন কমপ্লিকেশন হয়ে চলে। গেছে। মনে করো একটা মানুষের হাইপারটেনশন হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, তাহলে তার জন্য হবে টারশিয়ারি প্রিভেনশন। এখন স্যার তোমাকে এইভাবে সিনারিও দেবে, একটা কাপল আসছে, মাদার ফাদার, মায়ের হচ্ছে হাইপারটেনশন, বাবার হাইপারটেনশন হয়ে স্ট্রোক হয়ে গেছে, তাদের একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা লবণ বেশি খায়, মেয়েটা সুস্থ আছে, তাহলে কার জন্য কোন ধরনের প্রিভেনশন? দেখো, ছেলেটা লবণ খায় মানে তার মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে তার জন্য প্রাইমারি প্রিভেনশন। মেয়েটা সুস্থ আছে, প্রাইমারি, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তার জন্য প্রিমর্ডিয়াল প্রিভেনশন। প্রিনোডিয়াল। ঠিক আছে। কিন্তু স্যার মার যেহেতু হাইপারটেনশন আছে, তো এই প্রশ্নের হাইপারটেনশনের এই জেনেটিক প্রশ্নের এই ফ্যাক্টর কি প্রশ্নের ম্যাম? কোনো আনসার নাই। এখানে জেনেটিক যেই ওইটা এক্সক্লুড করা হয়েছে। হ্যাঁ, কারণ জেনেটিকটা আচ্ছা তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, একটু সিম্পলি চিন্তা করো। এই প্রশ্নের কোনো স্পেসিফিক আনসার নাই, কারণ জেনেটিক জিনিসটা তুমি এক্সক্লুড করতে পারবে না। এখন জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে যে হবেই তা না, অনেকের হয়, অনেকের নাও হইতে পারে। হ্যাঁ, তবে হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে। তাহলে মা যে হাইপারটেনশন তার জন্য হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, আর যার অলরেডি স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে তার জন্য হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি। ঠিক আছে। আমি স্যার এত অল্প সময়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, যাই না স্যার একটু হেল্প করতে পারছি, বাট তোমাকে কিন্তু কালকে এই